আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জীববিজ্ঞান বিষয়ের দশম শ্রেণী অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু এর উদ্ভিদ টিস্যু সম্পর্কে আলোচনা করব। এর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই। আজকের ক্লাসটা নিচ্ছি আমরা দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় 2। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ডে প্রশ্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা, আপনাদেরকে যে হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা যেহেতু দশম শ্রেণীতে পড়েন, আপনাদের কাছে মনে হতে পারে যে ম্যাম হোমওয়ার্ক থেকে আমাদের তো সিটি মার্কস বা ডায়েরি মার্কস নেই, সেই ক্ষেত্রে আমাদের হোমওয়ার্কে কোনো গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে। আপনারা যেহেতু এখন বাসায় থাকছেন, হাতের হ্যান্ডরাইটিংটা সচল রাখার জন্য এবং জীববিজ্ঞান বিষয়ে চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই হোমওয়ার্কগুলো অবশ্যই আপনারা করবেন, কারণ এই চিত্র আঁকার মাধ্যমে যখনই আপনি হোমওয়ার্কগুলো চিত্রগুলো আঁকবেন, চিত্র আঁকতে গিয়ে এটার মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্য, কোন ধরনের উপাদানগুলো বিদ্যমান সেগুলো সম্পর্কে আপনারা জানবেন, সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আসি এবার মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদ টিস্যু। প্রথমেই আসছি টিস্যু কি। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যারা একই অবস্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে। সেটা উদ্ভিদের ক্ষেত্রেও একই এবং প্রাণীর ক্ষেত্রেও একই। উদ্ভিদ টিস্যুকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে ভাজক টিস্যু, আরেকটি হচ্ছে স্থায়ী টিস্যু। আবার বলছি, উদ্ভিদ টিস্যুকে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ভাজক টিস্যু, আরেকটি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু ক্রমাগত বিভাজিত হতে পারে, আর স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নেই। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপত্তি হয়, কিন্তু কখনো স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যুর উৎপত্তি হয় না। এখন আসি আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে। স্থায়ী টিস্যুকে আমরা যখন ভাগ করব, ওই স্থায়ী টিস্যুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সরল, অন্যটি জটিল এবং আরেকটি হচ্ছে মিশ্রণ। আমাদের জীববিজ্ঞান বইয়ে প্রধান উদ্ভিদ টিস্যুর মধ্যে যে প্রধান দুটি টিস্যু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি হচ্ছে সরল টিস্যু এবং জটিল টিস্যু। আসুন এবার সরল টিস্যু। সরল টিস্যু হচ্ছে ওই সব টিস্যুকে বলবো যাদের গঠন এবং কাজ একই ধরনের। সরল টিস্যুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল টিস্যুকে তিনটি ভাগে ভাগ করা হয়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা যখন পড়ব তখন সবাইকে বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা চিত্রের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। আমি আপনাকে সেইভাবে ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, কারণ চিত্র নিয়ে যখন একে আপনারা বুঝবেন তখন এটা খুব সহজে আপনাদের মনে থাকবে। চিত্রটাও যেমন মনে থাকবে, অ্যানসারটা দিতেও আপনাদের সহজ হবে। আসুন আবার স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করছি আমরা: সরল, জটিল, মিশ্রণী। সরলটাকে আবার ভাগ করছি তিন ভাগে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আসি এবার প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলো গোলাকৃতি, কোলেনকাইমা কোষগুলো বহুভুজাকৃতি, স্ক্লেরেনকাইমা কোষগুলো হচ্ছে লম্বাকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা চিত্রের দিকে একটু মনোযোগী হন। প্যারেনকাইমা কোষগুলো গোলাকৃতি, কোলেনকাইমা কোষগুলো ভুজাকৃতি এবং স্ক্লেরেনকাইমা কোষগুলো লম্বাকৃতি। চিত্র অনুযায়ী যদি বুঝি, প্যারেনকাইমা কোষগুলো প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস বিদ্যমান। কোলেনকাইমাতেও প্রতিটি কোষে নিউক্লিয়াস বিদ্যমান, কিন্তু স্ক্লেরেনকাইমাতে কোনো নিউক্লিয়াস নেই। প্যারেনকাইমা কোষের প্রাচীর পাতলা, প্রাচীরগুলো দেখেন পাতলা, আর কোলেনকাইমা কোষের প্রাচীর মোটামুটি পুরু, আর স্ক্লেরেনকাইমা কোষের প্রাচীর সম্পূর্ণভাবে পুরু। প্যারেনকাইমা কোষের প্রাচীরটি সেলুলোজ দ্বারা নির্মিত, কোলেনকাইমা কোষের প্রাচীর সেলুলোজ এবং পেকটিন দ্বারা নির্মিত, আর স্ক্লেরেনকাইমা কোষের প্রাচীরটি লিগনিন দ্বারা নির্মিত। প্যারেনকাইমা এবং কোলেনকাইমাতে প্রোটোপ্লাজম থাকলেও স্ক্লেরেনকাইমাতে কখনোই প্রোটোপ্লাজম থাকবে না।
আবার বলছি প্যারেনকাইমা এবং কোলেনকাইমাতে প্রোটোপ্লাজম থাকলেও স্ক্লেরেনকাইমাতে কখনোই প্রোটোপ্লাজম থাকবে না। প্রোটোপ্লাজম থাকা না থাকার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি প্রোটোপ্লাজম থাকা মানে হলো এই কোষগুলো জীবিত, আর প্রোটোপ্লাজম না থাকা মানে হলো এই কোষটি মৃত। এবার আসছি, আবার দেখি প্যারেনকাইমা, কোলেন এবং স্ক্লেরেনের মধ্যে প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, তখন তাকে আমরা অ্যারেনকাইমা বলবো। আর কোলেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু স্ক্লেরেনকাইমাতে কখনোই ক্লোরোপ্লাস্ট থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পড়ানোর সময় তিনটা টপিককে কম্পারেটিভলি আপনাকে বুঝিয়েছি। আপনারা যেন এই বিষয়গুলো পড়ার সময় ছবি এঁকে বুঝে পড়বেন এবং চিত্রতে যতগুলো বৈশিষ্ট্য আসবে আপনারা লেখার সময় প্যারেন, কোলেন, স্ক্লেরেন এর বৈশিষ্ট্যগত তুলনা লেখার সময় সেভাবেই লিখবেন এবং উদ্দীপক বুঝে, যদি উদ্দীপকে ইনকমপ্লিট থাকে ফিগার এঁকে দিবেন কমপ্লিট করে, আর উদ্দীপকে যদি কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝায় তখন আপনারা তিনটা কোষেরই ছকে ছবি এঁকে দিবেন। এটা একটা উচ্চতর প্রশ্নে এই প্রশ্নটা প্রায় আসে। এবার আসছি আমরা সরল টিস্যু শেষ করলাম, আসি জটিল টিস্যু। জটিল টিস্যুকে দুভাগে ভাগ করা হয়। জটিল টিস্যুর কোষগুলো আকৃতি এবং কাজের ভিন্নতা বিদ্যমান বলে এদেরকে আমরা জটিল টিস্যু বলছি। জটিল টিস্যু দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো জাইলেম, আরেকটি হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টিস্যু গুচ্ছ, কারণ জাইলেম তার ভেসেলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ, আর ফ্লোয়েম তার সিপনলের সাহায্যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের সমগ্র শরীরে ছড়িয়ে দেয়। এই জন্য এটাকে আমরা পরিবহন টিস্যু গুচ্ছ বলি। আবার বলছি জটিল টিস্যুকে আমরা দুভাগে ভাগ করছি, একটি হচ্ছে জাইলেম, আরেকটি হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কোষে আবার চার ধরনের কোষ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড এবং ভেসেল আসছে। ট্রাকিডের প্রাচীর পুরু এবং ভিতরে লিগনিন জমা হয়ে কোনো ধরনের গহ্বর নেই। ভেসেলের দিকে তাকালে আমরা দেখব ভেসেলের প্রাচীর পুরু, কিন্তু ভেসেলের লিগনিন গুলো জমা হয়ে মধ্যখানে একটি চুঙ্গের আকৃতি গর্তের সৃষ্টি করে। এই গর্তের মাধ্যমে ভেসেল কোষে বিভিন্ন খাদ্য উপাদান চলাচল করে। আমি যেটা বলেছি, ভেসেল মাটি থেকে পানি এবং খনিজ লবণকে উত্তোলন করে এই নালিকার মাধ্যমে। আমরা যদি পার্থক্য করে পড়ি, ট্রাকিড লম্বাকৃতি, ভেসেল চুঙ্গাকৃতি। ট্রাকিডের মাঝখানে লিগনিন দ্বারা পরিপূর্ণ, ভেসেলের মাঝখানে লিগনিন গুলো জমা হয়ে এক ধরনের নালীপথে সৃষ্টি করে, যে নালীপথের মাধ্যমে ভেসেল মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদে উত্তোলন করে নিয়ে যায়। জটিল টিস্যুর মধ্যে ফ্লোয়েম চার ধরনের টিস্যু দ্বারা গঠিত। সে চার ধরনের টিস্যু হচ্ছে সিড কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এবার আসি ফ্লোয়েমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষটি হচ্ছে সিপনল বা সিপ কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে 2 নং প্রশ্নে দেখেন সিপনলের গঠন এবং চিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিপনল এটা এক ধরনের কোষ, বিশেষ ধরনের কোষ, লম্বা আকৃতির, একটির সাথে একটি অবস্থান করে চুঙ্গের আকৃতি সৃষ্টি করে এবং লিগনিন যুক্ত হয়ে লিগনিন গুলো ঘন হয়ে অবস্থান করে মাঝখানে ফাঁকা গহ্বরের সৃষ্টি করে। এই গহ্বরকে আমরা বলছি সিপ প্লেট, এগুলোকে বলছি সিপ প্লেট। আবার বলছি এটি হচ্ছে সিপ কোষ। আমি এটি প্রস্থচ্ছেদের চিত্র এঁকেছি। এটি দেখতে লম্বাকৃতি এবং একটি একটির সাথে সজ্জিত হয়ে লম্বা কোষের সৃষ্টি করে। লিগনিন দ্বারা পরিপূর্ণ, প্রোটোপ্লাজম যুক্ত এবং এখানে লিগনিন গুলো প্রাচীরের মতো ঘন হয়ে অবস্থান করে মধ্যখানে গহ্বরের সৃষ্টি করে খালি জায়গা, যেটাকে আমরা সিপ প্লেট বলছি। মনে রাখবো সিপ কোষে অবশ্যই সব সময় একটা পাশে সঙ্গী কোষ থাকবে। এটি সিপ কোষের সাথে একসাথে থাকে বলে এটাকে আমরা সঙ্গী কোষ বলছি। আর পরিণত সিপ কোষে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন পরিণত সিপ কোষে নিউক্লিয়াস থাকে না। সঙ্গী কোষে যে নিউক্লিয়াসটা থাকে সেটি আকারে বড় হয়, আর সঙ্গী কোষের এই নিউক্লিয়াসটি ধারণা করা হয় সিপ কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবার আসছে আজকে যে পাঠটা পড়েছি সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে অনুধাবনগুলো বলছি। টিস্যু বলতে কি বোঝো? প্রথমেই বলেছি ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। ভাজক টিস্যু বিভাজিত হতে পারে
স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপত্তি লাভ করে, কিন্তু স্থায়ী টিস্যু থেকে কখনো ভাজক টিস্যুর উৎপত্তি সম্ভব নয়। তৃতীয় প্রশ্ন, ট্রাকিড ও ভেসেলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। লিখো। ট্রাকিড দেখতে লম্বাকৃতি, ভেসেল দেখতে চূড়াকৃতি। যদিও উভয়ই জটিল টিস্যু, তাও কিছুটা ভিন্নতা বিদ্যমান। ট্রাকিড দেখতে লম্বাকৃতি, ভেসেল দেখতে চূড়াকৃতি। ট্রাকিডের মধ্যে লিগনিন পুরু হয়ে অবস্থান করে, আর ভেসেলের মধ্যে লিগনিন ঘন হয়ে অবস্থান করে এক ধরনের নালীপথের সৃষ্টি করে, যে নালীপথ দিয়ে ভেসেল মাটি থেকে পানি এবং খনিজ লবণ উত্তোলন করে। আসছি পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, বুঝিয়ে রেখো। বাস্ট ফাইবার হলো ফ্লোয়েম প্যারেনকাইমাকে আমরা বাস্ট ফাইবার বলছি। এগুলো দীর্ঘাকৃতির কোষ, একটি আরেকটির সাথে যুক্ত, এবং উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়ে বাস্ট ফাইবার উৎপত্তি লাভ করে। আবার বলছি, উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় বাস্ট ফাইবার উৎপত্তি লাভ করে। এই পাটের আঁশের মধ্যে এই সব ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় পাটের আঁশকে আমরা বাস্ট ফাইবার বলছি। জাইলেম ও ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বলা হয় কেন? প্রথমেই লিখব, জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু। উদ্ভিদ জাইলেমের ভেসেলের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের সমগ্র দেহে ছড়িয়ে দেয়, ঊর্ধ্বমুখী পরিবহন প্রক্রিয়া। আর ফ্লোয়েমে সিগন্যাল পাতায় প্রস্তুতকৃত খাদ্য উভয়মুখী প্রক্রিয়ায় উদ্ভিদের সমগ্র শরীরে ছড়িয়ে দেয়। যেহেতু জাইলেম এবং ফ্লোয়েম এই উদ্ভিদের পরিবহন কাজ করছে, তাই জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল বলছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই প্রশ্নগুলো অনুধাবনের জন্য আজকে যে টপিক পড়িয়েছি সেই টপিকের উপর ভিত্তি করে যতগুলো অনুধাবন আসে আমি আপনাদেরকে বলেছি। জাইলেম ও ফ্লোয়েম পরিবহন টিস্যু সেটাও বলেছি। এবার আসছি এই টপিকের উপর আপনাদের উচ্চতর প্রশ্ন। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এর বৈশিষ্ট্যগত তুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস শুরুর সময় আমি তিনটা উপাদান বসিয়ে চিহ্নিত চিত্র সহ আপনাদেরকে বুঝিয়েছি। বোর্ডে এই প্রশ্নগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে, যেমন সরল টিস্যু লিখে এ বি সি, তাহলে এ হচ্ছে প্যারেনকাইমা, বি কোলেনকাইমা, সি স্ক্লেরেনকাইমা বলে আসবে, এসে বলবে যে উক্ত কোষগুলো বৈশিষ্ট্যগত তুলনা লিখো। তখন আমরা যদি সাংকেতিক চিহ্ন এ বি সি এভাবে আসে বা অন্য কোনো এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো ছকে তিনটা ঘরে লিখে নিচে চিত্রগুলো এঁকে দিব। বায়োলজি বিষয়ের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বলছি, বায়োলজি বিষয়ের ক্ষেত্রে চিত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিত্রের মাধ্যমে আপনি এক্সট্রা নাম্বার নিয়ে আসতে পারেন। অনেক শিক্ষার্থী বলবে ম্যাম এখানে তো চিত্র চাইনি, তাহলে আমি কেন দিব? কিন্তু চিত্র প্রশ্নের উপর ডিমান্ড করে। কোনো শিক্ষার্থী, আপনারা প্রায়ই জানবেন, যে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে বলে যে আমি ফুল অ্যান্সার করেছি, আরেকজন বলছে, কিন্তু পরীক্ষা শেষে দেখা যাচ্ছে একজন খুব ভালো মার্কস পেয়েছে, একজন কেন কম পেয়েছে? কারণ দেখা যাবে অবশ্যই লেখায় কোনো ডিফারেন্স আছে। যে শিক্ষার্থী প্রশ্নের মানকে বাড়াতে চাইবে বায়োলজির ক্ষেত্রে, তার অবশ্যই প্রশ্ন বুঝে সেখানে যদি উপযুক্ত চিত্র থাকে অবশ্যই আপনারা চিত্র দেবেন। সিগন্যালের গঠন ও চিত্র। আসছি সিগন্যাল, আমি এটা একটা জটিল টিস্যুর সিগন্যালকে দেখিয়েছি এবং এটার আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যখন সিগন্যাল অঙ্কন করবেন অবশ্যই সিগন্যালের পাশে সঙ্গী কোষটা দেখাবেন, কারণ সিগন্যাল কখনো সঙ্গী কোষ ছাড়া হয় না। সঙ্গী সিগন্যালের সাথে এই কোষটা থাকে বলে এটাকে আমরা সঙ্গী কোষ বলছি, কারণ সঙ্গী কোষ সিগন্যাল ছাড়া এককভাবে কাজ করতে অক্ষম। সরল ও জটিল টিস্যুর গঠন ও কাজের মিল অমিল। সরল টিস্যু ও জটিল টিস্যুর গঠন ও কাজের মিল অমিল। আমি আজকে যে টপিকটা পড়িয়েছি সেখানে আমি গঠন বলেছি, কাজের ক্ষেত্রে বলেছি যে এগুলো যেমন ট্রাকিক ভেসেল এবং সিগন্যাল খাদ্য পরিবহন করে সমগ্র শরীরে ছড়িয়ে দেয়, তেমনি এগুলো খাদ্য সঞ্চয় করার কাজ করে থাকে। জাইলেম ও ফ্লোয়েমের পরিবহনের কাজের গুরুত্ব। এই অনুধাবনটা বোঝানোর সময় আমি জাইলেম ও ফ্লোয়েমের কাজের গুরুত্বটা বলেছি। এই ক্ষেত্রে প্রশ্নের ডিফার করবেন যে উচ্চতর যখন লিখবো তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা অনুধাবনে এটাকে কেন পরিবহন টিস্যু বলছি সেটা লিখবো, তারপর আলাদাভাবে জাইলেমের কাজ এবং ফ্লোয়েমের কাজ লিখে দিয়ে প্রশ্নটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকগুলো আমি পড়িয়েছি তার মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার ফোন নাম্বার এবং ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো।
এই আমাদের বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে, আমাদের স্কুল কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে যা দেওয়ার চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে, আপনারা অবশ্যই, আমরা বিশ্বাস করি আপনারা উপকৃত হবেন যদি আপনারা ক্লাসগুলো দেখেন এবং হোমওয়ার্কগুলো করেন। আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এবং এই দুর্যোগের মুহূর্তে ঘরে বসে থেকে আপনারা কিছুটা হলেও যেন উপকৃত হন, সেই জন্যই আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে এই অনলাইন ক্লাসগুলো দেখবেন। আর অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে স্কুলে যে কোনো রবিবার জমা দিবেন, আমরা সেটা আপনাদেরকে দেখে কারেকশন করে ফেরত দেবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত প্রতিটা সাবজেক্ট কিছুটা সময় হলেও পড়বেন। আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ক্লাসে।